হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো চলো, আজকে আরেকটা সেশন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা হচ্ছে রিসেন্ট একটা ইস্যু। রিসেন্ট ঠিক না, অনেক দিন ধরেই ইস্যুটা রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু আজকে আজকে ঠিক না, এই সপ্তাহখানেক আগে বলা যেতে পারে যে এই ইস্যুটার একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্ট রুল। বীরেন সিং, যিনি মণিপুরের চিফ মিনিস্টার ছিলেন, তোমরা জানো যে তিনি ইতিমধ্যে রিজাইন করেছেন। এবং এই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য গভর্নর কিন্তু রাষ্ট্রপতিকে রেকমেন্ডেশনও দিয়ে দিয়েছে। তো আজকের এই ক্লাসে আমরা শুধুমাত্র মণিপুরের কনটেক্সটটা বুঝবো না, তার সাথে সাথে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই রাষ্ট্রপতি শাসন কিন্তু খুব একটা জটিল জিনিস। যে রাষ্ট্রপতি শাসনকে যদি একটু টেকনিক্যালি বোঝা যায়, পড়া যায়, রাষ্ট্রপতি শাসন কি করে হয়, রাষ্ট্রপতি শাসনের সময় কি কি জিনিস অ্যাফেক্টেড হতে পারে, তো এই সমস্ত জিনিস আজকে আমরা দেখে নেব, বুঝে নেব। কিন্তু আগে আমরা মণিপুরের কনটেক্সটটা বুঝবো, তারপরে রাষ্ট্রপতি শাসন কি, রাষ্ট্রপতি শাসন কি করে লাগু হয়, রাষ্ট্রপতি শাসন কি করে অ্যাপ্রুভ হয়, এবং রাষ্ট্রপতি শাসনের সময় কি কি এফেক্ট হতে পারে সেটা আমরা বুঝে নেব। তাহলে তোমরা জানো যে মণিপুরে কিন্তু 2023 থেকেই কিন্তু মণিপুর জ্বলছে। মণিপুর ইজ বার্নিং। তোমরা জানো যে সেখানে দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো কমিউনিটির মধ্যে, মাইথি এবং কুকি, অনেক দিন ধরেই কিন্তু একটা ভায়োলেন্ট সংঘর্ষ চলছে। প্রায় 21 মাস কিন্তু এই সংঘর্ষ চলছে। প্রায় 250-এর কাছাকাছি প্রাণ গেছে, 70,000-এর বেশি লোক ঘরছাড়া। তার মানে প্রায় একটা দীর্ঘ 2 বছরের কিন্তু স্প্যান আমরা এই মণিপুর কনটেক্সটে দেখলাম, যেখানে মণিপুর কিন্তু খুবই অশান্ত হয়ে রয়েছে। তো এই কনটেক্সটেই মণিপুরের চিফ মিনিস্টার এই ফেব্রুয়ারির 9 তারিখ তিনি কিন্তু রিজিগনেশন সাবমিট করেন রাজ্যপালকে। এবং রাজ্যপাল এই অকৃতিকর পরিস্থিতি এড়ানোর জন্যে বা আরও যাতে এই কমিউনিটির মধ্যে ভায়োলেন্ট ক্ল্যাশ না হয় এবং শান্তিপূর্ণ পরের সরকার যাতে গঠন হতে পারে, তার জন্য কিন্তু রাষ্ট্রপতি শাসন করার, রাষ্ট্রপতি শাসন জারি করার রেকমেন্ডেশন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়েছে। বলে দিই, ইতিমধ্যে কিন্তু বিজেপি তরফ থেকে বলা হয়েছে যে বীরেন সিং এখনো অব্দি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে রয়েছে, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন ফুল টার্মে লাগু হচ্ছে। তো এখনো সেরকমভাবে কিন্তু বীরেন সিংকে যে ডিজলভ করে দেওয়া হয়েছে, রাজ্যের আইনসভা যে ডিজলভ করা হয়েছে, একদমই না। রাজ্যের আইনসভা কিন্তু সাসপেন্ডেড আছে, ফার্দার ডাইরেকশন অফ দ্য প্রেসিডেন্ট, যতক্ষণ না রাষ্ট্রপতির ফার্দার কোনো ডাইরেকশন আসছে। তো দেখো, এটা কিন্তু মানে নতুন কিছু না। এর আভাস যদি এই মণিপুরে 2023 থেকে শুরু করে 2024 এই বীরেন সিং কিন্তু অনেকটা সাপোর্ট পেয়েছে, পলিটিক্যাল কিন্তু সাপোর্ট পেয়েছে। কিন্তু 2025-এর ফেব্রুয়ারি একদম শুরুর দিকেই কি হলো, তাহলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে মণিপুরের পলিটিক্যাল কনটেক্সটটা বোঝা। দেখো, এখন তো সবকটা পলিটিক্যাল কনটেক্সট বলা যাবে না, ছোট্ট করে আমি বলি। সেটা হচ্ছে মণিপুরে যে স্টেট লেজিসলেচার রয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র যে বিজেপি সরকার আছে এমন না, সেখানে কিন্তু যে জাতীয় যে আমাদের ন্যাশনাল কংগ্রেস, তারাও সেখানে রয়েছে। সেখানে মণিপুরের অনেক ছোট ছোট কিন্তু এই পলিটিক্যাল পার্টি রয়েছে, তারাও রয়েছে। তো জেপি নাড্ডা, যিনি বিজেপির প্রেসিডেন্ট রয়েছেন, তার সাথে দেখা করেন এই মণিপুরের স্পিকার। এবং জেপি নাড্ডা তাকে জিজ্ঞেস করে যে মণিপুরের স্টেট লেজিসলেচারে কি অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স মোশন আসতে পারে? তো স্পিকার বলে, হ্যাঁ, দেয়ার আর 100% চান্সেস কি সেখানে নো কনফিডেন্স মোশন আসতে পারে। এবং কিন্তু যারা অন্যান্য পলিটিক্যাল পার্টি রয়েছে, এমনকি বীরেন সিং এর যে নিজস্ব যে যারা মন্ত্রিত্ব রয়েছে, যারা আর কি এমএলএস রয়েছে, তারাও কিন্তু তার বিরুদ্ধে পুরোপুরি চলে গেছে। তো স্পিকার বলে যে নো কনফিডেন্স মোশন আসতে পারে, এবং সেখানে হতে পারে যে বীরেন সিং নিজের কিন্তু যে মেজরিটি, নিজের যে সংখ্যাগরিষ্ঠতা, সেটা কিন্তু নাই দেখাতে পারে। তো জেপি নাড্ডাজি এই রিপোর্টটা পরবর্তীকালে তোমরা জানো বিজেপির হাই কমান্ডকে পাঠায়, এবং হাই কমান্ডের যে নির্দেশ সেটা হচ্ছে যে বীরেন সিং এই যে 2 বছর, সেটা এই আনরেস্ট সামলাতে, এই ভায়োলেশন সামলাতে, এই দুটো কমিউনিটির মধ্যে একটা শান্তিপূর্ণ বার্তা আনতে একদমই পুরোপুরি ফেলিয়ার। এই জন্য কিন্তু বীরেন সিংকে রিজাইন করতে বলা হয়, এবং রাজ্যপালের নির্দেশে কিন্তু রাষ্ট্রপতি শাসন সেখানে লাগু করা হয়। এবার কথাটা হচ্ছে যে মণিপুরে কি এমন হয়েছে, এই যে আমরা সংঘর্ষ দেখলাম, 250 জনের বেশি
লাইফ, মানে এটা তো জাস্ট অফিসিয়াল ফিগার, জানি না নন অফিসিয়াল ফিগারে কত হবে, 250 জন প্রাণ দিয়েছে, তার মধ্যে 70,000 জন ঘর ছাড়া, তাদের ঘর নয় পুড়িয়ে দেওয়া হয়েছে, নয় ঘরে ভাঙচুর করা হয়েছে। তো এই কনটেক্সটটা তোমাকে জানতে গেলে আগে একটুখানি হিস্টোরিক্যাল ব্যাকড্রপটা জানতে হবে। এটা হচ্ছে মণিপুরের একটা তোমাদেরকে ম্যাপ দেখালাম, এখানে আমি মণিপুরের ঠিক ম্যাপ না, এটা মণিপুরের যে ইন্ডিয়ান ওয়ার্ল্ড কনটেক্সট একটা ম্যাপ দেখালাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ মণিপুরকে, এবং মণিপুরের পাশেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মিয়ানমার। এই যে কুকি কমিউনিটি যেটা রয়েছে, এই কুকি কমিউনিটিকে কিন্তু অনেকেই বলে যে, যারা ম্যাথিস রয়েছে তারা কিন্তু অনেকেই বলে যে এই কুকি কমিউনিটিরা কিন্তু মণিপুরের বেসিক্যালি হোমগ্রোন পিপল না, তারা ট্রাইবাল কমিউনিটি হলেও তাদের থেকে বেশিরভাগ পিপলই কিন্তু ডিসপ্লেসড হয়েছে মণিপুর থেকে, এবং মণিপুর থেকে ডিসপ্লেসড হওয়ার পরে তারা পরবর্তীকালে কিন্তু তারা মিয়ানমার থেকে ডিসপ্লেসড হওয়ার পরে পরবর্তীকালে কিন্তু মণিপুরে এসে বসবাস করছে। তো এটা কিন্তু সবসময় মেথি কমিউনিটি এই অ্যালিগেশনটা কিন্তু কুকি কমিউনিটির উপরে লাগায়। এবং তোমরা যদি এইটা দেখো, মানে এটা হচ্ছে মণিপুরের ম্যাপ, তাহলে মণিপুরকে দেখো আমরা ডিভাইড করতে পারি দুটো জায়গাতে। একটা হচ্ছে প্লেন এরিয়া, আরেকটা হচ্ছে মাউন্টেনিয়াস এরিয়া। এই যে তোমরা জায়গাটা দেখছো ইম্ফল, এইটা কিন্তু বলা হয় প্লেন এরিয়া, প্লেন এরিয়া। এবং এই যে তোমরা দুটো জায়গা দেখছো, এই যে দুটো জায়গা দেখছো, এটাকে কিন্তু বলা হয় মাউন্টেনিয়াস এরিয়া। এবার কেন এই দুটো এতটা ইম্পর্টেন্ট আমি একটু পরে আসছি। ব্রিটিশ সরকার কিন্তু যখন এই ভারতের দায়িত্বে ছিল, তখন মণিপুরকে পরবর্তীকালে প্রিন্সলি স্টেট হিসেবে যখন ঘোষণা করা হয়, তারাও কিন্তু এই যে বিভাজনটা এটা কিন্তু রাখে যে ভাই প্লেন এরিয়া আলাদা পলিটিক্যাল সিচুয়েশন, আলাদা ট্রাইবাল কমিউনিটি থাকছে, ঠিক ট্রাইবাল কমিউনিটি না, আলাদা শিডিউল কাস্ট পপুলেশন থাকছে। এবং এই যে মাউন্টেনিয়াস যে রিজিয়নগুলো দেখছো, বিশেষত এই দুটো যে রিজিয়ন দেখছো, এইখানে কিন্তু বেসিক্যালি ট্রাইবাল পিপলদের বসবাস, যারা ট্রাইবাল লোক রয়েছে বেসিক্যালি কুকি, নাগাজ, এই সব ট্রাইবাল কমিউনিটির কিন্তু এখানে বসবাস। এবং কেন আমি এটা ভাগ করলাম তার একটু পরেই আমি আসছি। এবার যদি তোমরা মণিপুরের এই হিস্ট্রিটা দেখো, তাহলে হিস্ট্রিটা তোমরা দেখতে পারবে যে এই মণিপুরের এই যে ভায়োলেন্স, এটা কিন্তু 2023-এরই লুকিয়ে না, তার কিন্তু অনেক একটা আগে থেকে একটা হিস্টোরিক্যাল ব্যাকড্রপ রয়েছে। সেখানে তোমরা যদি দেখো, যেটা আমি তোমাদের অলরেডি বললাম, যে এই ইম্ফল দেখতে পাচ্ছ, এটা আশা করি তোমরা একটু অসুবিধা হচ্ছে, আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইম্ফল। এই যে ইম্ফল রিজিয়নটা রয়েছে, এইখানে বেসিক্যালি ম্যাথি পিপলদের বসবাস। এই ম্যাথি পিপলরা 50% অফ পপুলেশন কিন্তু তারা মণিপুরে রেখেছে। কিন্তু বেশিরভাগ যে অফিসিয়াল পোস্টগুলো রয়েছে, বা বেশিরভাগ যে সাংবিধানিক পোস্টগুলো রয়েছে, বা বেশিরভাগ যে ইকোনমিক্যালি যারা ওয়েলবিং, যারা সেলফ সাফিসিয়েন্ট, যারা ইকোনমিক্যালি খুব ভালো একটা স্তরে রয়েছে, সেখানে বেশিরভাগই কিন্তু ম্যাথি পপুলেশন। এবং এই যে তোমরা দুটো জায়গা দেখছো, যেটাকে আমি মাউন্টেনিয়াস রিজিয়ন বলছিলাম, এইখানটা রয়েছে নাগা ট্রাইবরা এখানে রয়েছে। এবং একদম যে নিচে এখানে রয়েছে কুকি ট্রাইবরা। আর এমন না যে কুকি ট্রাইব এবং নাগা ট্রাইব খুব ভালোভাবে থাকে, এদের মধ্যেও কিন্তু সংঘর্ষ হতে থাকে, কারণ বিভিন্ন যে নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে সেখানে অনেক ধরনের নাগা ট্রাইব রয়েছে। তো তারা তাদের জন্য একটা আলাদা রাজ্য চায় আর কি, নাগাল্যান্ড। সেটা নাগাল্যান্ড আছেও, কিন্তু এই নাগাল্যান্ড আর এই নাগাল্যান্ড কিন্তু এক না। যে আমাদের যে নাগাল্যান্ড স্টেট আছে, সেখানে কিন্তু যারা নাগাজ রয়েছে তাদেরকে নিয়ে গঠিত হয়েছে। কিন্তু এই যে তোমরা দেখছো, এগুলো অনেক যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে সেখানেই কিন্তু নাগা ট্রাইবরা রয়েছে। তারা আরেকটা কিন্তু জায়গা মানে তাদের জন্য একটা কান্ট্রি চায়, স্টেটের মধ্যে কান্ট্রির মধ্যে কিন্তু ফারাক আছে। আচ্ছা, এই যে কুকি যারা বসবাস করছে, এরাও কিন্তু একটা কুকি ল্যান্ড চায়, পরবর্তীকালে তোমাদেরকে দেখাবো কুকি ল্যান্ড চায়। এবার দেখো এখানে সমস্যাটা কি, সমস্যা কিন্তু খুব গভীরে তোমাদের বুঝতে হবে সমস্যাটা। দেখো ইম্ফল রিজিয়ন যেখানে ম্যাথি রয়েছে, এই ম্যাথিদের পপুলেশন মনে রাখো 40%-এর মতো, 50%-এর মতো। এবং এই যে নাগা এবং কুকি রয়েছে, তাদের ধরে নাও পপুলেশন 40%-এর মতো, ঠিক আছে। তো বেশিরভাগ দেখো পপুলেশনে কিন্তু ম্যাথি রয়েছে, কিন্তু তারা শুধুমাত্র প্লেন যে রিজিয়নটা রয়েছে, মানে সমতল যে ভূমি রয়েছে, সেখানে কিন্তু এই ম্যাথিসরা বসবাস করছে। এবং ম্যাথিসদের ল্যান্ড
ল্যান্ড ওনারশিপ শুধুমাত্র রয়েছে 10%। ভাবো তাহলে, মানে খুবই একটা ছোট্ট জায়গায় ইম্ফল রিজিয়ন, প্লেন রিজিয়ন, সমতল ভূমিতে 50% পপুলেশনকে শুধুমাত্র 10% জায়গা দেওয়া হয়েছে, এবং বাকি যে 90% জায়গা আছে, এই 90%ই কিন্তু হচ্ছে আমাদের, সরি এখানে লিখছি আমি, 90%ই কিন্তু এই মাউন্টেনিয়াস রিজিয়ন গুলো রয়েছে। এই মাউন্টেনিয়াস রিজিয়নে নাগার পপুলেশন এবং কুকির পপুলেশন কিন্তু খুবই কম, কিন্তু তারা 90% ল্যান্ড ওনারশিপ কিন্তু রেখে দিয়েছে। এবার এই সিচুয়েশনটা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায় 1965 নাগাদ, যতদূর আমার মনে পড়ছে, একবার তোমরা একটু চেক করে নিও। তাও এই লোকুর কমিটি গঠন করা হয়, এবং লোকুর কমিটির যে রেকমেন্ডেশন থাকে যে শিডিউল ট্রাইবকে আমরা কি করে চিহ্নিত করতে পারবো, কিভাবে আমরা শিডিউল ট্রাইবকে আইডেন্টিফাই করতে পারবো, তো লোকুর কমিটি অনেক কটা বৈশিষ্ট্য রাখে, যেরকম হচ্ছে প্রিমিটিভ ট্রেড, তারা এখনো মডার্ন যে যুগ তার সাথে এখনো তাল মেলাতে পারেনি, তাদের এমন কোনো আচার আচরণ কিন্তু রয়েছে যেগুলো এখনো অনেকটা ওল্ড এজ কাস্টম ভ্যালু সিস্টেমের ওপরে বেশ করে। ডিস্টিংটিভ কালচার, তাদের কিন্তু ভিন্ন সংস্কৃতি রয়েছে। জিওগ্রাফিক্যাল আইসোলেশন, দেখতেই পাচ্ছ যেহেতু তারা এই মাউন্টেনিয়াস রিজিয়নটায় বসবাস করছে, তাহলে বাকি যে প্লেন রিজিয়নটা রয়েছে তার থেকে কিন্তু তারা ছিন্ন, তার থেকে কিন্তু তাদের সেরকম ভাবে কানেকশন নেই। এবং বুঝতেই পারছো যে নাগাজ হোক না কেন, কুকিজ হোক না কেন, তাদের কিন্তু নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব ডায়ালেক্ট রয়েছে, নিজস্ব তাদের কিন্তু একটা ডিস্টিংক্ট বলতে পারো যে স্ক্রিপ্ট লেখনী তাদের কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখতে পারো তোমরা শাইনেস অফ কন্ট্যাক্ট উইথ দ্য কমিউনিটি, তারা অন্য কোনো কমিউনিটির সাথে কোনো রকম যোগসূত্র স্থাপন করতে চায় না, এবং অবশ্যই ব্যাকওয়ার্ডনেস রয়েছে, তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, তারা শিক্ষাগত দিক দিয়েও পিছিয়ে। তাহলে যেটা তোমাদের বলা সেটি হচ্ছে ভালো করে কিন্তু এইখানটাই তোমাদের বুঝতে হবে যে ম্যাথি 50% পপুলেশন রয়েছে, 10% ল্যান্ড ওদের কাছে রয়েছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বা অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে বা পলিটিক্যাল পোস্টের দিক দিয়ে ম্যাথি কমিউনিটি কিন্তু এগিয়ে। কুকি আর নাগা এদের পপুলেশন রিলেটিভলি ম্যাথির থেকে কম রয়েছে, কিন্তু এরা বেসিক্যালি বলতে পারো যে শিডিউল ট্রাইবাল কমিউনিটি, শিডিউল ট্রাইবাল কমিউনিটি এরা। হ্যাঁ, এই ম্যাথি কিন্তু ট্রাইবাল কমিউনিটি না, এদের কিন্তু এসটির কিন্তু এদের আয়ত্তায় আনা হয়নি, এসটি কে কিন্তু এইখানে রাখা হয়নি। ম্যাথি কিন্তু এসটি না, ম্যাথিকে শিডিউল কাস্টের ওবিসির আয়ত্তায় আনা হয়েছে, এবং এই কুকি এবং যে নাগাস রয়েছে তাদেরকে কিন্তু এসটির আন্ডারে আনা হয়েছে। এটা কিন্তু একটা বড় ইস্যু, এটা কনটেক্সটটা বুঝতে গেলে। তো এই যে নাগা এবং কুকি যাদেরকে শিডিউল ট্রাইব বলা হচ্ছে, এবং তারা বেশিরভাগ মানে 90% অফ ল্যান্ড ওনিং তাদের কাছে রয়েছে, তাদের পপুলেশন মাত্র 40%। তো যারা ম্যাথিস রয়েছে তারা কিন্তু অনেক আগে থেকে এটা দাবি করছে যে আমাদের ল্যান্ড অনেক কম, আমরা সমতল ভূমিতে থাকছি, আমাদেরও যে খুব বেশি ইকোনমিক্যালি আমরাও যে সেলফ সাফিসিয়েন্ট, আমরাও যে ইকোনমিক্যালি খুব ভালো পজিশনে রয়েছি, আমরাও যে এডুকেশনালি খুব ডিস্টিংক্ট পজিশনে রয়েছে, এমন কিন্তু না। এবং আমাদের যে পপুলেশন সেটা তো দিন বা দিন বেড়েই চলেছে। তো এমন না যে আমরা শুধু ইম্ফল বা প্লেন রিজিয়নে থেকে আমাদের বসবাস করতে পারবো। তাহলে আমাদেরকেও শিডিউল ট্রাইবের তকমা দেয়া হোক, আমাদেরকেও এই শিডিউল ট্রাইবের আন্ডারে আনা হোক। এবং বুঝতেই পারছো যে কুকি এটা কিন্তু কোনোদিনই মেনে নেবে না। তার কারণটা হচ্ছে যে কুকিজ কিন্তু বলছে যে ম্যাথিরা ইকোনমিক্যালি, এডুকেশনালি, পলিটিক্যালি খুব ভালো পজিশনে রয়েছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়েছি যে মণিপুরে যে বিধানসভা রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, সেখানে কিন্তু 40 জন ম্যাথি রয়েছে 60 জনের মধ্যে। তাছাড়া তোমরা যদি দেখো যে বেশিরভাগ যে জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে সেটা কুকি বা নাগা কমিউনিটির আন্ডারে থাকলেও বেশিরভাগ যে পলিটিক্যাল পোস্টগুলো রয়েছে, বেশিরভাগ যে সাংবিধানিক পোস্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু ম্যাথি কমিউনিটি হোল্ড করে রয়েছে। এমনকি মণিপুরের যিনি সিএম বীরেন সিং, তিনিও কিন্তু ম্যাথি কমিউনিটি থেকেই বিলং করছেন। তো যখন এই ম্যাথি কমিউনিটি একটা বলতে পারো যে তোমার আচ্ছা আগে এটা একটুখানি তোমরা বুঝে নাও, সেটা হচ্ছে যে ম্যাথি কমিউনিটি কিন্তু অনেক দিন ধরেই বলছে যে আমাদেরও কিন্তু এই ট্রাইবাল যে শিডিউল ট্রাইবের যে তকমা আছে সেটা কিন্তু আমাদেরও দেয়া হোক। তার কারণ আমরা শুধুমাত্র 50% পপুলেশন, 10% অফ ল্যান্ড করে হোল্ড করে আছি, আর বাকি যে রিজিয়নটা রয়েছে, যেটা মাউন্টেনিয়াস রিজিয়ন রয়েছে, সেটা পুরোপুরি নাগাসরা রয়েছে, কুকিজরা রয়েছে। তাই এটা তো সম্ভব না।
এবং সবসময় মাথায় রাখবে যারা শিডিউল ট্রাইবের তকমা পায়, যারা শিডিউল ট্রাইবের তকমা পায় এবং তারা যেখানে বসবাস করে সেখানে কিন্তু অন্য কোনো কমিউনিটি কোনো রকম ল্যান্ড হোল্ডিং নিতে পারবে না, অন্য কোনো কমিউনিটি কিন্তু কোনো ল্যান্ড নিতে পারবে না। তো যেহেতু কুকিজরা বেশিরভাগ 90% অফ অঞ্চলে বসবাস করছে, মাউন্টেনিয়াস রিজিয়নে বসবাস করছে, তাদের পপুলেশন কম হলেও যেহেতু তারা শিডিউল ট্রাইবের তকমাতে পড়ছে এজন্য তারা তাদের ল্যান্ড ওনারশিপের প্রোটেকশন পাচ্ছে। তারা যেখানে বসবাস করছে সেখানে কিন্তু অন্য কোনো কমিউনিটি, অন্য কোনো পপুলেশন সেখানে না জমি কিনতে পারবে, না সেখানে বাড়ি করতে পারবে। কিন্তু যেটা তোমাদেরকে দেখালাম যে অনেক দিন ধরেই যারা মেয়াতি পপুলেশন রয়েছে তারা বলছে যে 90% অঞ্চল যেটাকে শিডিউল ট্রাইবাল এরিয়া ধরা হচ্ছে সেখানে আমরা না বসবাস করতে পারছি, না জমি কিনতে পারছি, না বাড়ি বানাতে পারছি, আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের স্কেয়ারসিটি অফ স্পেস এখানে কিন্তু চলে আসছে। এমনকি এটা দেখে নাও, এটা হচ্ছে মেয়াতিদেরই একটা কমিউনিটি বলতে পারো, এটা হচ্ছে শিডিউল ট্রাইব ডিমান্ড কমিউনিটি অফ মণিপুর। তারাই কিন্তু মানে তারাও কিন্তু এটাই বলছে যে মেয়াতি যারা রয়েছে তারা যেহেতু মণিপুরের বেসিক্যালি ল্যান্ড ওনার্স, তারা মাত্র 10% অফ ল্যান্ড হোল্ড করছে, এটা কিন্তু করা সম্ভব না। কিন্তু যেহেতু শিডিউল ট্রাইবাল এরিয়ার মধ্যে কুকিরা পড়ে এই জন্য তারা কিন্তু বেশিরভাগ ল্যান্ড হোল্ডিংটাই নিচ্ছে এবং সেখানে অন্য কোনো পপুলেশন, অন্য কোনো কমিউনিটি কিন্তু ল্যান্ড হোল্ড করতে পারবে না। এবার এই জিনিসটা তোমরা ভালো করে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই যে ইম্ফল যে রিজিয়নটা রয়েছে এইখানেই কিন্তু শুধুমাত্র মেয়াতি পপুলেশন থাকছে। এই যে রিজিয়ন তোমরা দেখছো এইখানেই কিন্তু মেয়াতি পপুলেশন থাকছে এবং এই মেয়াতি পপুলেশন কিন্তু এই কুকিজ যে এরিয়াগুলো রয়েছে এই কুকির এরিয়াতেও তারা থাকতে চায়, বসবাস করতে চায়, ল্যান্ড কিনতে চায়। কিন্তু যেহেতু কুকিজরা শিডিউল ট্রাইবের আন্ডারে পড়ছে, যেহেতু এই অঞ্চলটা ট্রাইবাল ল্যান্ডের এরিয়ার মধ্যে পড়ছে, এই জন্য মেয়াতিদেরকে কিন্তু এখানে কোনো রকম রিপ্রেজেন্টেশন দেয়া হচ্ছে না, না তাদেরকে সেখানে ল্যান্ড ওনারশিপ দেয়া হচ্ছে, না তাদেরকে সেখানে বাসস্থান দেয়া হচ্ছে, না তাদেরকে সেখানে প্রপার্টি কিনতে দেয়া হচ্ছে। তো হয় কি 2012তে কনস্ট্যান্ট ডিমান্ড আসতে থাকে এই এসটিডিসিএম থেকে যে আমাদেরও মানে মেয়াতিদেরও এই শিডিউল ট্রাইবের তকমা দিতে হবে। এবং বুঝতেই পারছো শিডিউল ট্রাইবে তারা যদি তকমা পেয়ে যায় তাহলে তারাও সেই ট্রাইবাল এরিয়াতে বসবাস করতে পারে, সেখানে ল্যান্ড ওনিং কিনতে পারে, সেখানে প্রপার্টি বিল্ড করতে পারে। এই সুবাদে এই যে কমিউনিটি রয়েছে তারা মণিপুরের হাইকোর্টে যায় 2023 সালে, হাইকোর্টে তারা চলে যায় এপ্রিলের 2023 সালে এবং হাইকোর্টে গিয়ে তারা বলে যে মেয়াতি কমিউনিটিরও যে লুকুর কমিটির যে রেকমেন্ডেশন ছিল ব্যাকওয়ার্ডনেসকে বা ট্রাইবাল পিপলকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে সেখানে কিন্তু মেয়াতি কমিউনিটিও পড়ছে, এই জন্য মেয়াতি কমিউনিটিকেও শিডিউল ট্রাইবের আন্ডারে আনা উচিত। এবার কুকির দিকটা একটুখানি ভাববে, কুকির দিকটারও কিন্তু আমাদের ভাবতে হবে। বেসিক্যালি কুকিজরা বলতে পারো যে মাইনরিটি কমিউনিটি, যদি বলা যায় ওরকম ভাবে মাইনরিটি কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটি। তারা ইকোনমিক্যালি একদমই সেলফ সাফিসিয়েন্ট না, ইকোনমিক্যালি তাদের রিপ্রেজেন্টেশনও অনেক কম, সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক, গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে হোক, পাবলিক সেক্টরে হোক, অনেক কম। শিক্ষাগত দিক থেকেও তারা কিন্তু খুব একটা যে স্থিতিশীল এরকম কিন্তু একদমই না, শিক্ষাগত যোগ্যতা থেকেও তারা পিছিয়ে রয়েছে। তাদের একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে তারা তাদের ট্রাইবাল এরিয়াতে থাকে, সেখানে তারা ফার্মিং করে, চাষবাস করে, অ্যানিমাল পশুপালনের দিক থেকে তারা কিন্তু এইগুলো করে তাদের লিভিংটাকে তারা করছে। এবং যেহেতু সেখানে একটা সেফগার্ড রয়েছে, অন্য কোনো কমিউনিটি কিনতে পারবে না, আসতে পারবে না, তো তারাই সেই কুকি ল্যান্ডের মানে বেসিক্যালি মাউন্টেন এরিয়া তারাই সেখানে কিন্তু রাজা। কিন্তু যদি এই মেয়াতি কমিউনিটি যদি হাইকোর্টের দিক থেকে বা সুপ্রিম কোর্টের পরবর্তী দিক থেকে, অবশ্য সুপ্রিম কোর্ট এটা ক্রিটিসাইজও করেছিল, তো সেটা আমাদের এখন জানা দরকার নেই, তো মেয়াতি কমিউনিটিকে যদি তারা শিডিউল ট্রাইবের তকমা পেয়ে যায়, তাদের পপুলেশন বেশি, তারা পলিটিক্যালি অনেক হাই ইনফ্লুয়েন্সড পিপল, তারা এডুকেশনালি মোটামুটি ভালো, ইকোনমিক্যালি তারা ভালো পজিশনে রয়েছে, তাহলে তারা কিন্তু ডমিনেট করতে শুরু করে দেবে। তারা ল্যান্ড ওনিং করবে, তারা সেই ল্যান্ডে চলে আসবে, তারা পরবর্তীকালে প্রপার্টিরও দখল নিতে পারে এবং কুকিরা মনে করছে যে আমাদেরকে ডিসপ্লেস করে দেবে, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। তো এই সূত্রপাত হচ্ছে এই ভায়োলেন্ট ক্ল্যাশের। পরবর্তীকালে তোমরা জানো যে এই ইম্ফল বা কুকির যে রিজনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক কটা বাড়ি জ্বালানো হয়, ওমেনদের প্রতি যে অত্যাচার সেটা কিন্তু আমরা চরমে দেখি
এবং এই দুটো কমিউনিটির মধ্যে ভায়োলেন্স এত বেড়ে যায় যে এই দুটো কমিউনিটি নিজেদের মধ্যেই আর্মি বানিয়ে ফেলে, মিলিটারি বানিয়ে ফেলে। এক আর্মি মিলিটারি বা একটা গ্রুপ আরেকটা গ্রুপকে কিন্তু মানে গুলি হোক না কেন বা যে অন্য কিছু ধরনেরও ভায়োলেন্স কিন্তু তারা ইউজ করেছে। তো এই যে 21 মাসের এই যে আমাদের এত বড় একটা আমরা হিংসা দেখলাম, তো গভর্নমেন্টের কি কোনো রকমের হেলদোল নেই বা গভর্নমেন্ট কি ইন্টারভিন করেনি? হ্যাঁ, গভর্নমেন্ট ইন্টারভিন করেছে। এমন না যে গভর্নমেন্ট ইন্টারভিন করেনি। আজকে আমরা নয় রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে শুনছি, কিন্তু আর্টিকেল 355 এ সেন্ট্রাল গভর্নমেন্ট প্যারামিলিটারি ফোর্সেস, মিলিটারি ফোর্সেস বা আর্মি কিন্তু সেখানে পাঠানোর চেষ্টা করেছে। আমরা আর্টিকেল 356 বা রাষ্ট্রপতি শাসন বোঝার আগে আমরা আগে এই জিনিসটা বুঝে নেব। সেটা হচ্ছে সেন্টার স্টেটকে তিনটে জিনিসের থেকে বাঁচাবে। তিনটে জিনিসের থেকে। একটা কি? এক্সটার্নাল অ্যাগ্রেশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে যদি অন্য কোনো দেশ মণিপুরকে অ্যাটাক করে, ফর এক্সাম্পল ধরে নাও মিয়ানমার মণিপুরকে অ্যাটাক করলো, তো হতে পারে তো মণিপুরের অতটা হয়তো পুলিশ অতটা সক্ষম না যে একটা বাইরের দেশের অ্যাগ্রেশনকে সামলাবে, তো সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিটারি আর্মড ফোর্সেস পাঠাতে পারে। দ্বিতীয়, আর্মড রিবেলিয়ন। আর্মড রিবেলিয়ন মানে এই যে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছে, ইন্টারনাল ডিস্টারবেন্স হচ্ছে, অভ্যন্তরীণ কোনো ঝামেলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আর্মড রিবেলিয়ন। এবং খুব ভালো করে এটা শোনা, এটা কিন্তু মাথায় রাখো, ডিসরেসপেক্টিং কনস্টিটিউশনাল প্রভিশন মানে কোন রাজ্যের সরকার যদি সংবিধান না মানে, সংবিধান মানতে যদি ব্যর্থ হয়, যদি আইন প্রশাসন ঠিকঠাক না থাকে, তখনও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে মিলিটারি প্যারামিলিটারি ফোর্সেস পাঠিয়ে আইন প্রশাসনকে ঠিক করতে পারে। এরই ভিত্তিতে এই রাষ্ট্রপতি শাসন কিন্তু লাগু করা হয়, যেটাকে আর্টিকেল 356। তাহলে রাষ্ট্রপতি শাসন কি করে লাগু হয় ভালো করে আমরা বুঝবো। তাহলে রাজ্যপাল, গভর্নর একটা রিপোর্ট পেশ করবে রাষ্ট্রপতিকে। কি রিপোর্টে কি লেখা থাকবে? এই যে রিপোর্টে লাস্ট পয়েন্টটা লেখা থাকবে, লেখা থাকবে যে রাজ্য সরকার সাংবিধানিক কাঠামো মানছে না, কনস্টিটিউশনাল প্রভিশনকে ডিসরিগার্ড করছে, ডিসরেসপেক্ট করছে। তারই ভিত্তিতে রাষ্ট্রপতি যদি রাজ্যপালের রিপোর্টের সাথে সহমত হয়, তাহলে রাষ্ট্রপতি লাগু করতে পারে স্টেট এমার্জেন্সি। লাগু করার মেয়াদ মানে প্রোক্লেমেশন বা ডিক্লারেশনের মেয়াদ হচ্ছে 2 মাস। কমাস? 2 মাস। যেই দিন রাষ্ট্রপতি এটিকে লাগু করলো, কার্যকর করলো, সেই দিন এটি পৌঁছে যাবে পার্লামেন্টের কাছে অ্যাপ্রুভালের জন্য। পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে দেয় সিম্পল মেজরিটিতে, মানে 50% অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যদি সিম্পল মেজরিটিতে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে এর মেয়াদ বেড়ে হয়ে যাবে 6 মাস। মেয়াদ বেড়ে হয়ে যাবে 6 মাস। এবার যদি অ্যাপ্রুভ না করে তাহলে সেটা 2 মাসই থাকবে, তার কারণ ডিক্লারেশনের মেয়াদ হচ্ছে 2 মাস। এই 2 মাসের মধ্যে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন রয়েছে। ঠিক আছে? এবার মনে করো যে 6 মাসের পরেও কিছু হলো না, 6 মাসের পরেও এখানে আমরা দেখলাম 21 মাস এই অবস্থা রয়েছে, যাই হোক এখন রাষ্ট্রপতি শাসন চালু করা হলো, কিন্তু আমরা দেখলাম যে 6 মাস পরেও কিছু শুধরালো না। 6 মাস পরেও রাজ্যের পরিস্থিতি আরো মানে দুষ্কর থেকে একদম বলতে পারো যে একদম বাজে পরিস্থিতিতে চলে গেছে। তাহলে 6 মাস আমাকে আরো রাষ্ট্রপতি শাসন বাড়াতে হবে, এক্সটেন্ড করতে হবে। তাহলে মাথায় রাখবে যেই প্রত্যেক মানে এক্সটেন্ড যদি রাষ্ট্রপতিকে স্টেট এমার্জেন্সি করতে হয়, তাহলে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে। 6 মাস 6 মাস 6 মাস করে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর রাষ্ট্রপতিকে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি এটা, কন্টিনিউয়াস অ্যাপ্রুভাল নিডেড every 6 months, every 6 months, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে এটাকে এক্সটেন্ড করার ক্ষেত্রে। যদি আমরা এটাকে একটুখানি প্র্যাকটিক্যালি বুঝি তাহলে তোমরা আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 1/1/22 তারিখে রাষ্ট্রপতি শাসন ডিক্লেয়ার করল, তাহলে ডিক্লারেশনের মেয়াদ কত? 2 মাস। তাহলে হয়ে গেল কতদিন থাকবে? 1/3/22। ঠিক ঠিক তো? যেই দিন রাষ্ট্রপতি ডিক্লেয়ার করছে সেই দিন এটি পৌঁছে যাচ্ছে পার্লামেন্টের কাছে,
সেদিন এটি পৌঁছে যাচ্ছে পার্লামেন্টের কাছে অ্যাপ্রুভালের জন্য। পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে এর মেয়াদ বেড়ে হয়ে যাচ্ছে 6 মাস। যদি অ্যাপ্রুভ না করে তাহলে 1/3/22 থাকছে, যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে হয়ে যাচ্ছে 6 মাস। তাহলে 1/1/22 যদি অ্যাপ্রুভ করে তাহলে আমার হচ্ছে 1/7/22, 6 মাস 1/7/22। এবার আরো 6 মাস বাড়াতে হবে, কারণ রাজ্যে পরিস্থিতি এখনো ঠিক হয়নি। তাহলে আরো 6 মাস যদি বাড়াতে হয় তাহলে রাষ্ট্রপতিকে আবার আরো 6 মাসের জন্য পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাপ্রুভাল যদি পেয়ে যায় তাহলে সেটা এক্সটেন্ড হলো আরো 6 মাস, এক্সটেন্ড হলো আরো 6 মাস। তাহলে আমার কত হলো টোটাল? তাহলে টোটাল হলো আমার 1 বছর, 6 মাস, আবার অ্যাপ্রুভাল নিয়ে 6 মাস, 1/1/23। তাহলে টোটাল হলো আমার 1 বছর। আচ্ছা, 1 বছরের পরে আবার 6 মাস কিন্তু বাড়ানো যেতে পারে, যেতে পারে, কিন্তু মাথায় রাখবে 1 বছরের পরে যদি আরো 6 মাস সেটাকে এক্সটেন্ড করতে হয় তাহলে দুটোর মধ্যে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, দুটোর মধ্যে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। নয়তো আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি চলছে, দেশে ন্যাশনাল এমার্জেন্সি চলছে, তাহলে তুমি 1 বছরের পরে আরো সেটাকে 6 মাস এক্সটেন্ড করতে পারো। নয়তো ইলেকশন কমিশন রাষ্ট্রপতিকে বলছে এখনো রাজ্যে ইলেকশন করানোর মতো পরিস্থিতি নেই, এখনো রাজ্যে স্টেট ইলেকশন করানোর মতো পরিস্থিতি নেই। তাহলে এই দুটোর মধ্যে যদি একটা কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে আবার পার্লামেন্ট এটাকে এক্সটেন্ড করতে পারে 6 মাস। এরকম 6 মাস 6 মাস 6 মাস করে, জানো এটা কতদিন চলতে পারে? রাষ্ট্রপতি শাসন চলতে পারে ম্যাক্সিমাম 3 বছর অবধি, 3 ইয়ার ম্যাক্সিমাম চলতে পারে। কিন্তু ওই প্রত্যেক 6 মাস 6 মাস 6 মাস করে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে, এবং 1 বছর পরে যদি আবার 6 মাস এক্সটেন্ড করতে হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। ক্লিয়ার? এবার আমি দেখে নেব যে আমরা যে রাষ্ট্রপতি শাসন যখন ডিক্লেয়ার হয় তখন আমাদের কি কি এফেক্ট পড়ে। তাহলে প্রথম দেখো, রাষ্ট্রপতি শাসন যখন ডিক্লেয়ার হবে সেই সময় মাথায় রাখবে যে যেহেতু এর নামটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, এর যেহেতু নামটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল, নামটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। তাহলে যখনই রাষ্ট্রপতি শাসন জারি হবে তাহলে রাষ্ট্রপতি কিন্তু ফাংশনে এসে যাবে, রাষ্ট্রপতি কিন্তু মূল দায়িত্বে থাকবে। কিন্তু বুঝতেই পারছো যে রাষ্ট্রপতি তো শুধু একটা রাজ্যের দায়িত্ব না, রাষ্ট্রপতিকে পুরো রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়, পুরো আমাদের ইন্ডিয়ান দায়িত্ব নিতে হয়। এজন্য রাষ্ট্রপতি ক্ষমতা দেবে রাজ্যপালকে, গভর্নরকে, যে গভর্নর তার মতো করে রাজ্যটা সামলাতে পারে যেহেতু রাষ্ট্রপতি শাসন চলছে, এবং গভর্নর রাজ্যটাকে সামলাবে মুখ্য সচিব, চিফ সেক্রেটারির মদতে, চিফ সেক্রেটারির হেল্পে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে লেখা আছে, ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কি বলা হচ্ছে? রাষ্ট্রপতি ডিক্লেয়ার করতে পারে, রাষ্ট্রপতি ক্যান ডিক্লেয়ার দ্যাট পাওয়ার অফ দ্য স্টেট লেজিসলেচার ক্যান বি এক্সারসাইজড বাই পার্লামেন্ট। দেখো ভাই, যেহেতু রাষ্ট্রপতি শাসন ডিক্লেয়ার রয়েছে, রাজ্যে কোনো সরকার নেই, রাজ্যের আইনসভাকে নয় সাসপেন্ড করা হয়েছে, নয়তো রাজ্যের আইনসভাকে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে যেখানে রাজ্যের আইনসভাই নেই তাহলে রাজ্যের ক্ষেত্রে আইনকে বানাবে, তাহলে আইন কাকে বানাতে হবে? তাহলে সেই সময়ের জন্য রাজ্যের হয়ে আইন বানাবে হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট রাজ্যের হয়ে আইন বানাবে। তাছাড়া কি রয়েছে? হি ক্যান টেক অল আদার নেসেসারি স্টেপস, যে কোনো তিনি কিন্তু আইনিভাবে তিনি সক্রিয় কোনো ভূমিকা পালন করতে পারেন রাষ্ট্রপতি। যেরকম স্যার, যেরকম হচ্ছে সাসপেনশন অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটিং টু এনিবডি অর অথরিটি ইন দ্য স্টেট। ফর এক্সাম্পল, রাষ্ট্রে মনে করো যে রাজ্যে মনে করো চিফ মিনিস্টার রয়েছে, তো একই স্টেট লেজিসলেচার নেই, ভাঙা, তো চিফ মিনিস্টার তার ফাংশন পারফর্ম করতে পারবে না। তো রাষ্ট্রপতিও বলতে পারে যে ভাই দেখো, এখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে, তোমার অথরিটি এখন আর থাকবে না, তোমার থেকে আমি অথরিটি কেড়ে নিলাম, রাজ্যের আইনসভা আমি ভেঙে দিয়েছি, ডিসলভ করে দিয়েছি, বা রাজ্যের আইনসভা এখন সাসপেন্ডেড রয়েছে, সো তুমি এখন ফাংশন করতে পারবে না। রাষ্ট্রপতি শাসন শেষ হলে, ভোট হলে তুমি যদি যেত তাহলে তুমি ফাংশন করবে। তাহলে যে কারোর অথরিটি তিনি কিন্তু সাসপেন্ড করতে পারে, যে কারোর অথরিটি তিনি কিন্তু কেড়ে নিতে পারে। ঠিক আছে,
আচ্ছা, আদার এফেক্ট কি হবে? এই যে খুব খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি শাসনের সময় স্টেট কাউন্সিল অফ মিনিস্টারকে ডিসমিস করে দিতে পারে। ডিসমিস কেন, ডিসমিস কি করে করবে? নয়তো স্টেট লেজিসলেচারকে ডিসলভ করে দিতে পারে, নয়তো স্টেট লেজিসলেচারকে সাসপেন্ড করে দিতে পারে। তাহলে গভর্নমেন্টটাই কিন্তু ডিসমিস হয়ে যাচ্ছে। সো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার উইল বি ডিসমিসড। তাহলে ফাংশন কে করছে? আগেই তোমাদের বললাম যে রাষ্ট্রপতি রাজ্যপালকে দায়িত্ব দেবে এবং রাজ্যপাল চিফ সেক্রেটারির মদতে সেটিকে সামলাবে। স্টেট অ্যাসেম্বলি ডিসলভ হতে পারে, সাসপেন্ডও হতে পারে, অলরেডি তোমাদের বললাম। আর্টিকেল 356 এ পার্লামেন্টের কাছে লেজিসলেটিভ ক্ষমতা চলে আসছে। পার্লামেন্ট রাজ্যের হয়ে আইন বানাতে পারে যদি কোনো আইনের দরকার লাগে। এবং তাছাড়া কি হচ্ছে? তাছাড়া এই কনসোলিডেটেড ফান্ড when হাউস অফ দ্য পিপল ইজ নট ইন সেশন, মানে লোকসভা যদি না থাকে, তাহলে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে বলতে পারে, যদি পার্লামেন্ট সেশনে না থাকে, পার্লামেন্ট যদি অধিবেশনে না থাকে, কারণ সমস্ত আইনি দায়িত্ব কিন্তু সেই সময় পালন করছে পার্লামেন্ট। পার্লামেন্ট যদি সেই সময় অধিবেশনে না থাকে, তাহলে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে বলতে পারে যে আপনি আইন তৈরি করুন অর্ডিন্যান্স বানিয়ে, বা যদি কোনো ফান্ডের প্রয়োজন হয় তাহলে আপনি কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে টাকা নিয়ে সেটিকে কার্যকর করুন। তাহলে এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে যাবতীয় তথ্য। আশা করি তোমাদের দুটো জিনিসই ক্লিয়ার হলো। একটা আমি বোঝালাম রাষ্ট্রপতি শাসন কি, কি করে ডিক্লেয়ার হয়। আরেকটা কথা, যে রাষ্ট্রপতি শাসনকে এন্ড করতে কে পারে? এন্ড মানে হচ্ছে রিভোকেশন। এন্ড মানে হচ্ছে রিভোক। কে এন্ড করতে পারে? মাথায় রাখবে, একমাত্র রাষ্ট্রপতি এটাকে চালু করতে পারে, রাষ্ট্রপতি কিন্তু এন্ড করতে পারে। ঠিক আছে? অফকোর্স রাষ্ট্রপতি তো নিজের সেরকম ভাবে কোনো ক্ষমতা নেই, তিনি কিন্তু এটাও করবেন ক্যাবিনেটের রেকমেন্ডেশনে। যাই হোক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গেল আমাদের সব জিনিস। আশা করি তোমাদের ডাউট, তোমাদের যে কটা কথা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। তো এরকমই আরেকটা সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। কোনো কিছু বলতে হলে, বাকি কিছু যদি তোমরা তথ্য দিতে চাও আমাকে, অবশ্যই কমেন্ট সেকশন জানাবে এবং জানাবে ক্লাসটা কেমন হয়েছে। ঠিক আছে, সবাইকে টাটা। পরের একটা সেশনে আবার দেখা হচ্ছে।